শিরোনাম ছন্নছাড়া ক্রিকেটে ভাঙার পথে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের অলীক স্বপ্ন। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার লাল সবুজের। চূড়ান্ত হলো বিসিবি নির্বাচনের তফসিল। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। কার্যক্রম শুরু 20 সেপ্টেম্বর। পরিচালকদের নিয়ে মিরপুরে জরুরি মিটিং বুলবুলের। কাল শুরু এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। লম্বা সময় পর বগুড়াতে ফিরছে ম্যাচ। দেশি আম্পায়ারদের আন্তর্জাতিক পর্যায়ে নিতে কাজ শুরু টফেলের। এশিয়া কাপের ক্রিকেট সুপার ক্লাসিকোতে কাল মুখোমুখি ভারত পাকিস্তান। সমালোচনা এড়াতে বয়কট করবে বিসিসিআই, খবর ভারতের গণমাধ্যমে। এবং অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র। একই গ্রুপে বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং। খুদে ফুটবলার রিয়াদের পাশে সাবেক অধিনায়ক আমিনুল হক। শুরুতে এশিয়া কাপের খবর। এশিয়া কাপ জয় করার অলীক স্বপ্নে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হার লাল সবুজের। প্রথমে ব্যাট করে 139 রান করে বাংলাদেশ, জবাবে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগে বিদায় নেন তানজিদ তামিম। পরের ওভারে চামিরার বলে 0 রানে আরেক ওপেনার পারভেজ ইমনও হাতেন সাজঘরের পথে। সেখান থেকে দায়িত্ব উঠে তাহিদ হৃদয় ও লিটন দাসের। তবে পঞ্চম ওভারে জীবন পেয়ে পরের বলেই রান আউট হন হৃদয়। অধিনায়কের মতো ইনিংস খেলতে ব্যর্থ হন লিটন দাস। শেষ দিকে জাকের আলী আর শামীম পাটোয়ারির ব্যাটে 139 রানে সংগ্রহ করে লাল সবুজ। জবাব দিতে নেমে 13 রানে কুশল মেন্ডিসের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় শ্রীলঙ্কা। 95 রানের জুটি গড়েন প্রথম নিশাঙ্কা। 50 করে আউট হন তিনি। কামিলা নিশারাত অপরাজিত থাকেন 42 রান করে। ম্যাচের বাকি কাজটা করেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। Now that is a very good response. Interestingly, Nuwan Tushara dragging it instead of going. এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ তথ্য জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। একটা হতাশার ম্যাচ দেখলো টাইগার সমর্থকরা এখানে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আমরা ম্যাচের আগে যখন আপডেট দিচ্ছিলাম তখন বলছিলাম যে এখানে সাপ্তাহিক ছুটির দিনের কারণে এখানকার প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু দল বেঁধে অনেক দূর দূরান্ত থেকে এই ম্যাচ দেখতে এখানে এসেছিলেন এবং যেখানে টিকিটের মূল্য অনেক বেশি, বাংলাদেশি টাকায় যেখানে মূল্যটা ছিল 4000 টাকার মতো, সেই 4000 টাকা দিয়ে টিকিট কেটে তারা প্রায় 300 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পাড়ি দিয়ে এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে এসেছিল শুধুমাত্র একটা জয় কিংবা ভালো পারফরমেন্সের আশায়। তবে বাংলাদেশ দল আজকে যেভাবে পারফর্ম করলো তাতে সুপার 4-এ ওঠার সমীকরণ অনেকটাই তো নিভে গেলই, তার পাশাপাশি বাংলাদেশ যে দর্শকরা রয়েছে তারাও আর একটাবার হতাশায় নিমজ্জিত হলো এবং শ্রীলঙ্কার বিপক্ষে এমন একটা পারফরমেন্স আসলেই প্রত্যাশিত ছিল না। কারণ সবশেষ বাইল্যাটারাল সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দল টি-20 সিরিজ জিতেছিল। সেখানে সেই একই টিমের বিরুদ্ধে কয়েকটা মাসের ব্যবধানে এই মাঠে এসে যখন তারা দ্বিতীয়বারের মতো ম্যাচ খেলছে এবং শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেললো, সেই পরিচিত ভেন্যুতে তারা আসলে খাপ খাইয়ে নিতে পারলো না এবং তাদের ওপেনাররা যখন একটা ঐতিহাসিক শুরুর পরে, অর্থাৎ ঐতিহাসিক বলছি এই কারণে কারণ প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রথম যে 2টি উইকেট, অর্থাৎ কোনো রান তোলার আগেই 2টি উইকেট হারিয়েছে বাংলাদেশ এবং সেখান থেকেই আসলে বাংলাদেশ ব্যাকফুটে চলে যায় এবং সেই ব্যাকফুট থেকে বাংলাদেশ আর ফ্রন্ট ফুটে আসতে পারেনি। বাংলাদেশ বিপর্যয় এড়ানোর চেষ্টা করেছে। কৃতিত্ব দিতে হবে শামীম এবং জাকেরকে। তারা তাদের সেই
রেকর্ড গড়া পার্টনারশিপের কারণে বাংলাদেশ দল একটা সম্মানজনক পুঁজি পায়, তবে সেই সম্মানজনক পুঁজি আসলে যথেষ্ট ছিল না। সেটা তো শ্রীলঙ্কা নিজেই প্রমাণ করলো, কারণ এই পিচে টি-20 ক্রিকেটটা কীভাবে খেলতে হয় সেটা তারা ভালোভাবেই দেখিয়েছে। এমনভাবেই দেখিয়েছে হয়তো কয়েকদিন আগে যে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনা হয়েছিল, জুলিয়ান উডও হয়তো টাইগার ব্যাটারদের এভাবে শেখাতে পারেনি যেভাবে শেখালো শ্রীলঙ্কানরা, কারণ এই মাঠে উইকেট যাওয়ার পরেও তারা কাউন্টার অ্যাটাক করেছে এবং পাওয়ার প্লের মোমেন্টামটা তারা ধরে নিয়ে প্রথম ওভারগুলোতে যখন 10 করে রান উঠিয়েছে তখন শেষের দিকে এসে কিছুটা বিপদে পড়লেও সেই বিপদ খুব বেশি হয়নি এবং বাংলাদেশ সেখানেই ঠিক ভুল করেছে। পাওয়ার প্লে তারা ইউটিলাইজ করতে পারেনি। প্রথম 2 উইকেট হারানোর পরেই তারা ব্যাকফুটে চলে গেছে, ডিফেন্সিভ ক্রিকেট খেলেছে এবং সেটাই তাদের আসলে একটা বড় বিপদে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত হয়তো মনে হতে পারে বাংলাদেশ 20 রান কম করেছে, 20-25 রান বেশি করলে হয়তো ম্যাচটা আর একটু বেশি ক্লোজ হতো বা জেতার চান্স থাকতো। তবে দিন শেষে একটা কথাই বলতে হয়, ক্রিকেটটা আসলে একটা সাহসের খেলা। বাংলাদেশ দল আজকে সেই সাহসিকতার পরিচয় দিতে পারেনি। আমার কাছে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ম্যাচ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন আবুধাবি থেকে, জানাচ্ছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল খেলার যে একটা অলিক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে ভঙ্গ হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এই বড় হারের ব্যবধানে, সেটাই তিনি জানাচ্ছিলেন সেখান থেকে। যাব পরের সংবাদে, জানাবো বিসিবি নির্বাচনের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচন কমিশন। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এর আগে 20 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে 28 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে আনতে চায় কমিশন। নির্ধারিত দিনে যাদের পক্ষে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব নয় তাদের কথা ভেবে এবারও ব্যালট ও পোস্টাল ভোটের অপশন রেখেছে বিসিবি। নির্বাচন নিয়ে সরগরম বিসিবি। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে ভোট, যা নির্ধারিত ছিল আগেই। এবার ভোটের দিনক্ষণ সহ আনুষঙ্গিক সব কার্যক্রম ঠিক করে তফসিল চূড়ান্ত করল বিসিবি নির্বাচন কমিশন। বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে 20 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে। জানিয়ে কারো আপত্তি থাকলে তা দাখিল করতে পারবে 21 সেপ্টেম্বর দুপুর 1টা পর্যন্ত। আপত্তি গ্রহণ শেষে সেদিনই বিকেল 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ক্রিকেট বোর্ড। 22 সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্বাচনে অংশ নিতে যাওয়া আগ্রহী প্রার্থীরা। এজন্য নির্বাচন কমিশন সময় বেঁধে দিয়েছে 2 দিন। নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন 25 সেপ্টেম্বর। যাচাই বাছাইয়ের জন্য একদিন সময় হাতে রেখেছে বিসিবি নির্বাচন কমিশন, অর্থাৎ 26 সেপ্টেম্বরই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রার্থিতা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে 27 সেপ্টেম্বর। একই দিন রাখা হয়েছে শুনানির ব্যবস্থাও। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় একদিন, অর্থাৎ 28 সেপ্টেম্বরের মাঝেই নিতে হবে সিদ্ধান্ত। তার উপর নির্ভর করে সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিসিবি নির্বাচন কমিশন। এবারও পোস্টাল ও ভোটের ব্যবস্থা রেখেছে বিসিবি। নির্ধারিত দিনে যাদের পক্ষে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব না তাদের জন্য 28 সেপ্টেম্বর ডাকযোগে ব্যালট পাঠাবে কমিশন। দেশের বাইরে অবস্থানরতদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ব্যালটের। আগামী 4 বছরের জন্য কারা আসতে যাচ্ছেন বিসিবির পরিচালনা পর্ষদে, তার আনুষ্ঠানিকতা 4 অক্টোবর। এদিন বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। গণনা শেষে সেদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল। আনুষ্ঠানিকভাবে কমিশন বিসিবি নির্বাচনের ফল ঘোষণা করবে পরদিন 5 অক্টোবর। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এদিকে আসন্ন বিসিবি নির্বাচন সামনে রেখে পরিচালকদের নিয়ে মিরপুরে জরুরি মিটিং করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের প্রস্তুতি এবং প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আসন্ন নির্বাচনে সি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এদিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর পেতে মিরপুরে মানববন্ধন করেছে ঢাকা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। হঠাৎ বিসিবিতে পরিচালকদের জরুরি তলব। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ডাকে ছুটে আসেন বোর্ড পরিচালকরা। তাদের নিয়ে চলে দীর্ঘ বৈঠক। আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয় নিয়েই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, যেখানে আলোচনা হয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমরা ইলেকশন কমিশনের 3 জন ডিক্লেয়ার করা হয়েছে, ওনারা অলরেডি টেক ওভার করেছে। অ্যান্ড প্লাস যে আমাদের যে কিছু ক্ল্যারিফিকেশন দরকার ছিল কিছু ব্যাপারে, আজকে ইলেকশনের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলাপ হয়েছে। সো ইট ওয়াজ আ শর্ট এমার্জেন্সি মিটিং বেসিক্যালি
ইলেকশন পারপাসে। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এবার কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন আসন্ন নির্বাচনে তিনিও অংশ নেবেন। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে কাজে লাগাতে চান তিনি। আমি ক্রিকেটারদের ভয়েস কিন্তু রেজ করার চেষ্টা করেছি সব সময় আপনাদের মাধ্যমে এবং ক্রিকেট বোর্ডের এজিএমে। সো আমি মনে করি, আর যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আছি, সেহেতু আমি মনে করি যে এখানে সাবেক অধিনায়করা রয়েছেন, সাবেক জাতীয় এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার রয়েছেন, বিশ্ববিদ্যালয় রয়েছেন, শিক্ষা বোর্ড রয়েছেন, ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাটাগরি 3 থেকেই, যেহেতু আমি দীর্ঘদিন সকলের জন্য কাজ করছি, এটাই আমার জন্য উপযুক্ত জায়গা ক্যাটাগরি 3 থেকে নির্বাচনে অংশগ্রহণ করার। এদিকে বিসিবি নির্বাচন সামনে রেখে মানববন্ধন করেছে ঢাকা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। কাউন্সিলরশিপ পেতে উঠে পড়ে লেগেছে সংগঠনটি। কাউন্সিলর না পেলে মেয়েদের প্রথম বিভাগ লীগ বর্জনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। আমরা 4 তারিখে মানববন্ধন করি, 7 তারিখে বোর্ড সভাপতি বরাবর স্মারকলিপি দেয়, কিন্তু তিনি আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই। সকল ক্লাবের সম্মতিক্রমে বাধ্য হয়ে আমরা আজকে এই মানববন্ধনে লীগ বর্জনের সিদ্ধান্ত নিই। আমাদের কাউন্সিলর না দিলে আমরা ঢাকা কোনো লিগে আমরা অংশগ্রহণ করব না। আমরা এখানে প্রায় 12 থেকে 13টা ক্লাব আমরা লীগ বর্জন করলাম। এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা না আসলেও অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের আম্পায়ার তুলে ধরার জন্য পরামর্শক হিসেবে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু সাইমন টফেলের। এনসিএল দিয়ে আম্পায়ারদের খেলা পরিচালনার মান নির্ণয় করতে চান অস্ট্রেলিয়ান এই এলিট আম্পায়ার। টফেলের সহকারী হিসেবে কাজ করবেন আরেক এলিট আম্পায়ার শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। দেশের আম্পায়ারদের নিয়ে কাজ করতে ঢাকায় সাইমন টফেল। বাংলাদেশের তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের আম্পায়ার তুলে ধরার জন্য পরামর্শক হিসেবে কাজ করবেন এই এলিট প্যানেলের আম্পায়ার। সঙ্গে দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণও দিবেন তিনি। টফেলের অ্যাসাইনমেন্ট শুরু এবারের এনসিএল দিয়ে। বাংলাদেশের ক্রিকেট এবং আম্পায়ারদের খেলা পরিচালনার মান নির্ণয় করতে পুরোটা আসর পর্যবেক্ষণ করবেন তিনি। বাংলাদেশ থেকে ভালো মানের আম্পায়ার পাওয়া নিয়ে আশাবাদী এই অজি। আমি বাংলাদেশের আম্পায়ারদের সাহায্য করতে এসেছি। ডোমেস্টিক ক্রিকেট উন্নয়ন করতে চাই। এনসিএল এ আম্পায়াররা কেমন করে তা পর্যালোচনা করব। আশা করছি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের অনেক আম্পায়ার তৈরি হবে। সাইমন টফেলের সঙ্গে কাজ করবেন শরফুদ্দোল্লাহ সৈকত। আইসিসির 5 বারের বর্ষসেরা আম্পায়ারের সহকারী হিসেবে কাজ করবেন তিনি। আগে থেকেই এই প্রোগ্রামে শরফুদ্দোল্লাহকে নিয়ে পরিকল্পনা ছিল বিসিবির, তাই আম্পায়ারদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকতকে। আম্পায়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দারুণ এমন উদ্যোগ নেওয়ায় বিসিবিকে কৃতজ্ঞতা জানান তিনি। যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এজ এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি, তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে, মেয়েদের আম্পায়ারিং এগিয়ে আসছে। তো সাইমন টফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। কাজের পরিধি বাড়াতে আম্পায়ার অপারেশনস এবং এডুকেশনের দায়িত্ব এই 2 অভিজ্ঞ আম্পায়ারকে আলাদা করে দিয়েছে বিসিবি। তবে সৈকতকে রাজি করানো সহজ ছিল না বলে জানান ইফতেখার মিঠু। তাদের হাত ধরেই দেশে ভালো মানের আম্পায়ার তৈরি হবে বিশ্বাস আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। আমার ডাইনে বাই ওয়ার্ল্ডের বলতে পারেন বেস্ট রিসোর্সেস আছে। সো আমরা চাচ্ছি আগে কি হয়েছে না হয়েছে, লেটস নট টক অ্যাবাউট আগে কি হয়েছে। আমরা এখন 2 রিসোর্সের অ্যাডভাইসে আমরা রিকনস্ট্রাক্ট করব সব কিছু। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 4 অধিনায়ক মিলে করেন আসরের ট্রফি উন্মোচন। রোববার শুরু হয়ে 19 সেপ্টেম্বর পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ। লম্বা সময় পর বগুড়ায় এনসিএল ফেরায় উচ্ছ্বসিত স্থানীয়রা। আয়োজন সফল করতে সর্বোচ্চটা দেওয়ার আশ্বাস আয়োজকদের। বগুড়া থেকে আব্দুল আওয়ালের রিপোর্ট। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের খেলা গড়াবে শহীদ চান্দুর 22 গজে, তাই পুরো শহর জুড়েই সাত ড্রপ। রোববার মাঠে গড়াবে এনসিএল টি20 দ্বিতীয় আসর। দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট মুখোমুখি হবে রংপুরের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন হবে রাজশাহীতে। বগুড়াতে এনসিএল চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠিত হবে মোট 6টি ম্যাচ। আমার মনে হয় প্রত্যেকটা টিমই হুমকি স্বরূপ, কারণ প্রত্যেকটা টিমই ওয়েল ব্যালেন্স। তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে। ইনশাল্লাহ চেষ্টা করব যে
আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার, বাট অ্যাট দ্য সেম টাইম উইথ ডিউ রেসপেক্ট টু এভরি টিম আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে। লম্বা সময় পর বগুড়ায় জাতীয় ক্রিকেট সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। মাঠে দর্শক আনতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট করতে মুখিয়ে আয়োজকরা। এই মাঠটিকে খেলার উপযোগী করছেন, আমরা আশা করব আমরা এই মাঠে আবারও রাতের বেলা ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা দেখার সুযোগ তৈরি হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ম্যাচ এই মাঠে আবারও গড়াবে। এনসিএল দর্শকদের মাঠে ফেরাতে নামমাত্র টিকিটের মূল্য নির্ধারণ করেছেন আয়োজকরা। সাধারণ গ্যালারির টিকিট মূল্য 50 ও ভিআইপি গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা খুবই ভালো করেছি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আবার এশিয়া কাপ প্রসঙ্গ। আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ফর্মের তুঙ্গে থাকলেও বর্তমানে পাকিস্তান দলটাকে বেশ সমীহ করছে টিম ইন্ডিয়া। অন্যদিকে চাপ থাকলেও সেরা খেলা খেলার প্রত্যাশা মেনেন গ্রিনদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত পাকিস্তান এ দুটি নামই যথেষ্ট বিশ্ব ক্রিকেটকে নাড়া দিতে। নানা গুঞ্জন আর অনিশ্চয়তা শেষে এবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াই শুরুর আগেই সাবেক ক্রিকেটার কিংবা সমর্থক সবার মধ্যেই উত্তেজনাও তুঙ্গে। এশিয়া কাপের মঞ্চে এ পর্যন্ত বেশ কয়েকবারই হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে দুদল। এই টুর্নামেন্টে দুবাইয়ের মাঠে দুদলের সবশেষ লড়াই হয় 2022 সালে। সেই আসরে সুপার 4-এ ভারতকে হারিয়ে ফাইনালের পথ সহজ করেছিল পাকিস্তান। আবারও সেই একই মাঠে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে দুদল। তবে পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হবে। টি-20তে দুদল মুখোমুখি হয়েছে মোট 13 বার। ভারত জিতেছে 10টিতে, পাকিস্তানের নামের পাশে জয় মাত্র 3টি। ভিন্ন ফরম্যাট হলেও কদিন আগে এই মাঠ থেকে পাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা টিম ইন্ডিয়াকে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। এছাড়া আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ে মেন ইন ব্লু এবারের আসর শুরুও করেছে দুর্দান্ত। তবে এ ম্যাচেও ভারতের জয়ের ব্যাপারে অনেকে বড় কথা বললেও টিম ইন্ডিয়া কোচ বেশ সমীহ করছে পাকিস্তানকে। আমার মনে হয় টি-20 ক্রিকেটে পাকিস্তান এখন পরিণত হয়েছে। আগের বারের চেয়ে এই ম্যাচের চ্যালেঞ্জটা একটু আলাদাই হবে। আমাদের সাবধান থাকতে হবে, তবে আমরা কিভাবে খেলবো সেটা গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও পেয়েছে 93 রানের বড় জয়। এই আসরে সেরা দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও রিজওয়ানকে ছাড়াই লড়ছে মেন ইন গ্রিন। নানা চড়াই উতরাই পেরিয়ে দলটাকে সুসময়ে ফেরানোর চেষ্টা করছেন হেড কোচ মাইক হেসন। তবে কতটা সফল হলেন তার প্রমাণ দিতে হবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে এই ম্যাচে। অতীত ভুলে সামনে এগোতে চায় দলটা। बिल्कुल चैलेंज है सर, जब आप मैच खेल रहे हो। গত 3-4 মাস ধরে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বার্তা এসেছে অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। ভবিষ্যতে কি হবে সেটা না ভেবে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করা। আমরা সেটাই করছি। এই ম্যাচ চ্যালেঞ্জিং, আমরাও সেভাবে প্রস্তুত হচ্ছি। सबसे बड़ा चैलेंज है कि टीम को किस तरह जिताना है, उसके लिए দুবাইয়ের এই ভেন্যু দুদলের কাছেই চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত এখানে টি-20 ম্যাচ হয়েছে 112টি। প্রথম ইনিংসের গড় রান 139, দ্বিতীয় ইনিংসে তা 123, সর্বোচ্চ রান 112 আর সবচেয়ে কম স্কোর 55 রান। এই ম্যাচে টসও হতে পারে এক্স ফ্যাক্টর। পরিসংখ্যান বলছে এখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে 52 বার আর টার্গেটে ব্যাট করা দল জয় পেয়েছে 59 বার। তাই এমন ম্যাচে যে দলই টস জিতবে চাইবে আগে ফিল্ডিং করতে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে বিসিসিআই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে ভারত বোর্ডের শীর্ষ কোনো কর্মকর্তাই উপস্থিত থাকবেন না বলে খবর এসেছে গণমাধ্যমে। সমর্থকদের সমালোচনা এড়াতেই এমন সিদ্ধান্তের পথে হাঁটছে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটি। যদিও এই বিষয়ে এখনও বিসিসিআইয়ের কর্তা ব্যক্তিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরোক্ষভাবে ম্যাচ বয়কট করলেও শোনা যাচ্ছে বিসিসিআই ও এসিসির শীর্ষ কর্তা রাজীব শুক্লা উপস্থিত থাকতে পারেন মাঠে। আরও একটা ভারত পাকিস্তান মহারণ, কিন্তু এবারের দৃশ্যপট একেবারেই ভিন্ন। ম্যাচের বাকি কয়েক ঘন্টা কিন্তু এখনও বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। অতীতে এই দ্বৈরথ সামনে রেখে দুদেশের সমর্থকদের মাঝে সোশ্যাল মিডিয়ায় শুরু হতো যুদ্ধ, কিন্তু এবার ভারতীয় সমর্থকরা দিচ্ছেন ম্যাচ বয়কটের ডাক। এর কারণ কমাস আগে পেহেলগামে সন্ত্রাসী হামলা।
মে মাসে সীমান্তে সংঘাত চরমে ওঠার পর এই প্রথম দুদল একে অপরের মুখোমুখি হচ্ছে। পেহেলগামের ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যু, এরপর ভারতের অপারেশন সিঁদুর, সব মিলিয়ে আবহটা অগ্নিগর্ভ। কাশ্মীর ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জোরালো হয় ভারতে। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে কখনোই কোনো ম্যাচ খেলবে না ভারত ক্রিকেট দল। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ খেলায় নিষেধাজ্ঞা থাকলেও আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়ার খেলতে কোনো বাধা নেই। এটা নিয়েই ক্ষোভ সৃষ্টি হয় সমর্থকদের মাঝে। সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিসিআইকেও। তাই এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচটি পরোক্ষভাবে বয়কটের পথে হাঁটতে চলেছে ভারত ক্রিকেট বোর্ড। ভারতের গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত বিসিসিআইয়ের কোনো কর্মকর্তা দুবাই পৌঁছাননি। এ ম্যাচে আয়োজক বোর্ডের শীর্ষস্থানীয় কেউই উপস্থিত থাকবেন না। যদিও চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। বিসিসিআইয়ের প্রায় সব শীর্ষ কর্মকর্তা এবং বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ম্যাচ ভেন্যুতে। আইসিসি মিটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চেয়ারম্যান জয় শাহ। নারী বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এই দুজনের উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে দুবাইয়ে থাকতে পারেন শুধুমাত্র রাজীব শুক্লা। সমর্থকদের ক্ষোভ আর না বাড়াতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। সরাসরি ম্যাচ বয়কট করলে সম্ভাবনা থাকে জটিলতা বাড়ার। তাই পরোক্ষভাবে বার্তা দেওয়ার পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলমান এশিয়া কাপে অন্তত ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ভারত পাকিস্তানের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফেডারেশন কাপের একই গ্রুপে এবার লড়বে দুই জায়ান্ট, বসুন্ধরা কিংস ও মোহামেডান। 10 দলের টুর্নামেন্ট দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ক্লাবগুলো। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ও বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত হবে ম্যাচ। এদিকে ম্যাচ চলাকালীন ডাগআউটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থানে লীগ কমিটি। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। এরপরই মাঠে গড়াবে ফেডারেশন কাপ। বিপিএল ফুটবলের পরেই যে টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবল থাকে জমজমাট। প্রথম ড্রটি পিক করে নতুন মৌসুম শুরুর আগে এবার অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র। এবার একই গ্রুপে জায়গা পেল গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গেলবারের ফেড কাপের ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবার কঠোর অবস্থানে বাফুফে। ম্যাচ চলাকালীন ডাগআউটে ফেডারেশন কর্তাদের উপস্থিতি পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবার। এদিকে দেশের ফুটবলে ভেন্যু জটিলতা যেন এক অমীমাংসিত সমস্যা। বিপিএল ফুটবল শুরুর আগে আবারও ভেন্যু নিয়ে জটিলতায় বাফুফে। আমরা নির্বাহী কমিটিতে যারা আছেন, কিংবা শুধু নির্বাহী কমিটিতে না, যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে, কোনো মেম্বারই কি জন্য ডাগআউটে দাঁড়াতে পারবেন না, সে সিদ্ধান্ত এখনো বহাল আছে। গতবার যে ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না। দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি, দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে। ফেডারেশন কাপের ড্রয়ের পাশাপাশি এদিন গেল মৌসুমের লিগ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি জেতে পুলিশ এফসি, সেরা গোলরক্ষক মিতুল মার্মা, সেরা ফুটবলার সুলেমান দিয়াবাতে, সেরা গোলদাতা সামুয়েল বোটাং আর সেরা কোচের পুরস্কার দেওয়া হয় আলফাজ আহমেদের হাতে। আমাকে দেখে ভবিষ্যতে যারা বাংলাদেশে কোচিংয়ে আসবে তাদের একটা অনুপ্রেরণা হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো। একটা কোচের জীবনে একটা বিশাল পাওয়া। আসলে পরিশ্রমের সাফল্য হিসেবে আমি মনে করি যে এটা আমি পেয়েছি এবং ভবিষ্যতে সাফল্য ধারাবাহিকতা ধরে রাখবো। প্রথমবারের মতো আমি পুরস্কার পেলাম। যে কোনো প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেক কঠিন। সোলেমান দিয়াবাতে সহ আরো অনেকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই পুরস্কার জিততে হয়েছে আমাকে। এই জার্নিটা কঠিন হলেও আমি উপভোগ করেছি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বেলুন বিক্রেতা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন, যে স্বপ্ন পূরণে এবার ছোট্ট রিয়াদের পাশে এগিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। খুদে ফুটবলার রিয়াদের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ সহ সব ধরনের দায়িত্ব নিল ক্লাবটি। রিয়াদের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ায় খুশি রিয়াদ ও তার পরিবার। ছেলে একদিন লাল সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার বাবার। ফুটবলের প্রতি ভিন্ন রকম ভালোবাসা চোখে মুখে। জীবিকার তাগিদে লেখাপড়ার পাশাপাশি বেলুন বিক্রি যখন সম্বল, তখন ফুটবলটাকে আপন করতে চাওয়া তো বিলাসিতা মাত্র। কিন্তু প্রতিভাকে তো আর দমিয়ে রাখা যায় না। নিজের ফুটবলীয় দক্ষতায় নজর কেড়েছেন স্থানীয় এক কোচের। এরপরেই শুরু দিন বদলের গল্পের।
নিজের ফুটবলীয় শৈলী দেখিয়ে এবার স্বপ্ন পূরণের পথ খুললেন খুদে ফুটবলার রিয়াদ। এবার আর বেলুন বিক্রি করে চালাতে হবে না জীবিকা, ফুটবল সঙ্গী করেই বেড়ে উঠবেন ছোট্ট এই স্বপ্নবাজ। এখন থেকে ফুটবল খেলা, লেখাপড়া সহ রিয়াদের সম্পূর্ণ দায়িত্ব নিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিয়াদের ফুটবল খেলার প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমেই সর্বাত্মক সহযোগিতা করবে সাদা কালোরা। শুধু তাই নয়, রিয়াদের প্রতিভায় মুগ্ধ হয়ে তার দায়িত্বভার গ্রহণ করেছেন সাবজয়ী অধিনায়ক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক। এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম, তা আমার আগেই মোহামেডান ক্লাব তার দায়িত্ব নিয়েছে। ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে, যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি পৌঁছে দেব। ক্লাবের প্লেয়াররা যেভাবে মান্থলি স্যালারি পায়, তার এটা ম্যানেজার এবং কোচের সাথে আলোচনা করে ওকে একটা মান্থলি স্যালারি দেওয়ার উনি ঘোষণা দিয়েছেন। সে যেহেতু বাচ্চা, তাকে একটা একাডেমিতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে এবং সে ফুটবলে, সে যদি স্কুলে পড়তে চায় তাকে স্কুলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেই মোহামেডান ক্লাবেই থাকে। ফুটবল খেলার পথ খুলে যাওয়ায় পুরো বিষয়টাকে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে রিয়াদ ও তার পরিবারের কাছে। একসময় যে ফুটবলের জন্য মার খেয়েছেন বাবার হাতে, সেই বাবাই এখন স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি গায়ে একদিন দেশের প্রতিনিধিত্ব করবেন তার ছেলে। আলহামদুলিল্লাহ, রেহামদার মতো ফুটবলার হতে চাই, ট্রেনিং করতে হইব। ভবিষ্যতে আমি আমার ছেলের বড় একটা প্লেয়ার, ফুটবলার প্লেয়ার দেখতে চাই। স্বপ্নেও ভাবছি না এই ধরনের সে একটা চান্স পাইবে। কোচের জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। আমি কোচ হিসাবে আসলে আজকে গর্বিত যে রিয়াদের মতো একজন স্টুডেন্ট আমার ছিল বা আমার আছে। ওকে তো মিস করব, কিন্তু তার চেয়েও খুশির ব্যাপার হচ্ছে আমার কাছে ও যে আজকে এখানে আসছে, এটা অনেক বড় প্রাপ্তি। রিয়াদের স্বপ্ন পূরণে ফুটবল নিয়ে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বিরতির পর আবারও ইন্টার মায়ামির সঙ্গে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি। রোববার ভোরে MLS-এ শার্লট এফসির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। ছোটখাটো কিছু ইনজুরিতে ভুগলেও ম্যাচ খেলতে মেসির কোনো সমস্যা হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি। লিওনেল মেসি ক্যারিয়ারের এমন এক পর্যায়ে এখন দাঁড়িয়ে আছেন ফুটবল জাদুকর, যেখানে তিনি খেললেও হেডলাইন, আর না খেললে তো আরও বড় খবর। সাম্প্রতিক সময়ে পা জোড়া আর সায় দিচ্ছে না আগের মতো। পুরো ক্যারিয়ারে যে লোকটা ইনজুরির সঙ্গে সখ্যতা করেননি কখনোই, ইন্টার মায়ামিতে এসে সেই তিনিই ভুগে চলেছেন একের পর এক ইনজুরিতে। ইনজুরি নামক ভূতটা বেশ ভালোভাবেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে লিওকে। আজ এক ম্যাচ খেলেন তো কাল 2 ম্যাচ বসে থাকতে হয় ডাগ আউটে। খেললেও যে খুব স্বচ্ছন্দে থাকেন তা কিন্তু নয়, অনেকটা যেন মনের বিরুদ্ধে গিয়ে বাকি পৃথিবীকে আনন্দ দিয়ে চলেছেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির জন্য সুখবর, 1 সপ্তাহের বিশ্রাম শেষে আবারও মাঠে ফিরেছেন জাদুকর। ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন মেসি। নিজের কারিকুরিতে মুগ্ধ করেছেন অনুশীলনে দেখতে আসা সমর্থকদের। মেজর লিগ সকারের স্টার্ন কনফারেন্সে শার্লট এফসির বিপক্ষে ম্যাচে খেলার অপেক্ষায় এখন তিনি। কোচের চাহিদা, পরিপূর্ণ ফিট অবস্থাতেই যেন মাঠে নামেন লিও। তবে হাফ ফিট মেসিও যে প্রতিপক্ষের জন্য কতটা আতঙ্কের তা তো ভালোই জানেন মাসচেরানো। আমি আর স্ক্যালোনি কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম, এ কারণেই ইকুয়েডর ম্যাচে মেসি খেলেননি। আমাদের পরিকল্পনা ছিল পুরো সপ্তাহটা মেসিকে বিশ্রাম দেওয়ার, এতে করে তার ছোটখাটো যে ইনজুরিগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। আজকের অনুশীলনে তাকে আমার খুব ফুরফুরে লেগেছে, মনে হচ্ছে না তার আর কোনো সমস্যা আছে, সে ম্যাচের জন্য প্রস্তুত। মেসি এবং সতীর্থদের সঙ্গে অনুশীলনে ছিলেন লুইস সুয়ারেজ, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আপাতত ম্যাচ খেলতে পারবেন না ইউরুগুয়ান। লিগস কাপ ফাইনালে প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে এবং থুতু ছিটিয়ে 3 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে শাস্তি কমানোর জন্য কোনো আপিল করা হয়নি, এমনকি শাস্তি মেনে নিয়ে ক্ষমা চাইলেও তা মওকুফের কোনো আবেদন করেননি স্ট্রাইকার নিজেও। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 7000 হলেও ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনালের জন্য বিক্রি হয় তার 6 গুণের বেশি টিকিট, যার কারণে শুক্রবার ফাইনাল ম্যাচে সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল কক্সবাজার। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার ফুটবল স্টেডিয়াম, কিন্তু দেখে বোঝার উপায় নেই, চারদিকে ধ্বংসযজ্ঞ। স্টেডিয়ামের বাইরে হয়েছে ভাঙচুর, ভেতরের অবস্থা আরো ভয়াবহ। স্টেডিয়ামের মূল ভবন ও ভিআইপি গ্যালারি শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হননি ক্ষুদ্র দর্শকরা। প্রতিটি কক্ষ থেকে লুটপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। স্টেডিয়ামের মাঠের অবস্থাও ভয়াবহ। গ্যালারির নিরাপত্তার বেষ্টনী ভাঙচুর হয়েছে, রক্ষা পায়নি গোলপোস্ট। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের একটি অংশ। স্টেডিয়ামে যে ধ্বংসযজ্ঞ চলেছে তা এখন দৃশ্যমান।
এমন ঘটনার জন্য ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি এবং ইজারাদারদের দায়ী করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। টিকিট বিক্রিটা আমাদের কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট নাই। এটা যেহেতু সম্পূর্ণ ওরা নিলামে নিয়েছে, এটা ওদের দায়িত্ব ছিল, কিন্তু ওরা এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর সাথে এরাও জড়িত আছে বলে আমি মনে করি এবং অতিরিক্ত টিকিট বিক্রি করেছে বলেও আমরা এখন প্রতীয়মান হচ্ছি। তবে ইজারাদার পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি টিকিট কালোবাজারি ঠেকাতে না পারায় ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা ইজারাদাররা টিকিট বিক্রি করছি 50 টাকায়, কিন্তু কালোবাজারিরা এই টিকিট 100, 150, 200, 500 যে যা পারছে তা বিক্রি করছে। কালোবাজারিরা 15 থেকে 20,000 টিকিট সেল করছে। এদিকে তাণ্ডবের দৃশ্য পরিদর্শন করতে শনিবার স্টেডিয়ামে আসেন কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বলেন, উত্তেজিত দর্শকরা ভাঙচুরের পাশাপাশি যে তাণ্ডব চালিয়েছে তা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। ছবি ও ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে, এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। তো প্রকৃত তদন্ত এবং আসলে আইনগত ব্যবস্থার প্রেক্ষিতে আসলে জানা যাবে প্রকৃত দোষী কারা বা তারা এখানে কোনো রকম অসাধু উদ্দেশ্য আছে কিনা। ফুটেজ আছে, আমাদের নিজস্ব ভিডিও ক্যামেরা ছিল বা বিভিন্ন যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ তাদের ছবি ছিল, সেগুলো দেখবো। এর পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে যদি কোনো দালাল চক্র থাকে, দুর্নীতি যারা করছে, যারা ভাঙচুর করছে বা যারা উস্কানি দিয়েছে, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত কঠোর আইনগত ব্যবস্থা নেব। কক্সবাজার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের তাণ্ডবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের 3 সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাঠে গড়িয়েছে বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এনবিএর ফুটবল ফিয়েস্তা 2025। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোট 6টি দলে ভাগ হয়ে এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন দেশের বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকরা। পুরুষ সদস্যরা 4টি ও নারী সদস্যরা অংশ নেন 2টি দলে। দলগুলো হলো দ্য অ্যাঙ্কর অ্যাভেঞ্জার্স, ভয়েস কিংস, ব্রডকাস্ট কুইন্স, প্রেসিডেন্ট স্কোয়াড, এনবিএ ওয়ারিয়ার্স এবং প্রেজেন্টার এক্সপ্রেস। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন ওসি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ছন্নছাড়া ক্রিকেটে ভাঙার পথে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের অলীক স্বপ্ন। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার হার লাল সবুজের। চূড়ান্ত হলো বিসিবি নির্বাচনের তফসিল। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। কার্যক্রম শুরু 20 সেপ্টেম্বর। পরিচালকদের নিয়ে মিরপুরে জরুরি মিটিং বুলবুলের। এবং এশিয়া কাপের ক্রিকেট সুপার ক্লাসিকোতে কাল মুখোমুখি ভারত পাকিস্তান। সমালোচনা এড়াতে বয়কট করবে বিসিসিআই, খবর ভারতের গণমাধ্যমে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়ের।